সকালে ছাদে গিয়ে গাছগুলোর দিকে তাকিয়ে এত কষ্ট লাগছিল বলে বোঝাতে পারবো না। সারা বছরের জন্য কাঁঠালের এঁচড় ফ্রোজেন করলাম। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রাত ১০টার দিকে আপনাদের ভাইয়া আর আমি ছাদে এসেছি আমাদের কিছু ফুল গাছ সরিয়ে রাখার জন্য, যাতে ঝড়ে কোনো ক্ষতি না হয়। আর এই যে দেখুন, একসঙ্গে মাশাআল্লাহ কতগুলো ড্রাগন ফুল ফুটেছে। সিঁড়িঘরের ছাদের উপরেও কিন্তু অনেক ফুল ফুটেছে, আর এই গাছগুলো তো নিচে রয়েছে। তো খুব টেনশনে আছে আপনাদের ভাইয়া আর আমি। রাতে তো মানে ঝড়টা আঘাত আনবে, তো আমার এই গাছগুলোর কি হবে, কীভাবে থাকবে, আমরা তো সেই টেনশনেই আছি। আর এই যে এখানে আমি একটা কুল গাছ, পেয়ারা গাছ, গন্ধরাজ ফুল আর টগর ফুল গাছটাকে সরিয়ে রেখেছি, একদম আমার পাখির ঘরের সামনে রেখেছি। কারণ দেখলাম যে এখানে দুই পাশে দেওয়াল রয়েছে, তো বাতাসের পরিমাণটা এখানে একটু কম লাগছে, তাই ভাবলাম যে এখানে থাকলে গাছগুলো ভালো থাকবে। যদি আমি পারতাম আমার প্রত্যেকটা ড্রাগন গাছও আমি সরিয়ে রাখতাম, কিন্তু ওটা তো সম্ভব না। অত ভারী ভারী মানে চারি তো সরানো সম্ভব না, এতে করে গাছেরও ক্ষতি হবে। তো আল্লাহর নাম করে কিন্তু গাছগুলোকে সব ছাদে রেখে গিয়েছিলাম, যে আল্লাহ ভরসা। ফুল গাছগুলো সরিয়ে পাখিদের খাবার দিয়ে আমরা কিছুটা সময় ছাদেই ছিলাম। তো হঠাৎ এত জোরে মানে ঝোড়ো বাতাস শুরু হলো। তো আপনাদের ভাইয়া বলছে এখন আর ছাদে থাকা সম্ভব না, আমাদের নিচে নেমে যেতে হবে। কিন্তু আমাদের একটু ইচ্ছা করছিল না গাছগুলোকে ছাদে রেখে নিচে চলে আসতে। আর আমিও কিছুটা অংশ ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরের দিন সকালে। সারা রাত তো ঘুম হয়নি, রাত ৩টা পর্যন্ত আপনাদের ভাই বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে আর বলছে আমি যদি ছাদে থাকতে পারতাম, আমার গাছগুলোর কি অবস্থা একটু দেখতে পারতাম। যখনই একটু ভোরের আলো দেখতে পেয়েছে, ওই মুহূর্তেই সে ছাদে চলে গেছে। তো এত বৃষ্টি হচ্ছিল, এজন্য আমি আর যাইনি। ২০ মিনিট পর আপনাদের ভাইয়া নিচে নেমে এসেছে, আর আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি একদম টলমলো করছে। তো তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমাদের গাছের অনেক ক্ষতি হয়েছে। তারপর তো যখন বৃষ্টির একটু পরিমাণটা কমেছে, আমিও ছাদে এসেছি। আর এসে তো দেখি কিছুটা সময় চুপ করে দাঁড়িয়েছিলাম। কি করব আমি নিজেও কিছু বুঝতে পারছিলাম না। রাতে কত সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম। প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে আর আমার গাছগুলো কতটা মানে সুন্দর ছিল। আর এই যে দেখুন কি অবস্থা। আর আল্লাহর কাছে মানে হাজার হাজার শুকরিয়া যে সিঁড়িঘরের উপরে আমার যে গাছগুলো ছিল সে গাছগুলোর কোনো ক্ষতি হয়নি। আর উপরের ওই গাছগুলো কিন্তু বড় বড় বাঁশ, চটা, তক্তা এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে রাখা। আর এই গাছগুলো তো এবছর লাগিয়েছি, এজন্য এখনও এই গাছগুলো ওইভাবে মানে তক্তা দিয়ে বাঁধা হয়নি। তো ড্রাগন গাছের ডাল কিন্তু প্রচুর নরম হয়। যাদের বাড়িতে এই গাছ আছে তারা তো জানতে পারবে। যে দুটো গাছের গোড়া থেকে ফেটে গেছে, ওই গাছ দুটোতে প্রচুর ফুল এসেছিল। একদিকে ফুলের ভার আর একদিকে ঝড়ের বাতাস, দুটোর কোনোটাই সহ্য করতে না পেরে গাছের এই অবস্থা হয়েছে। তো আমিও কিন্তু ছাদ থেকে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। গতকাল রাতে থালা বাসন পরিষ্কার করার সময় রান্নাঘরের এগুলো পরিষ্কার করেছিলাম, এখন একটু জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে আমি কোনো নাস্তা তৈরি করিনি, আমার একটু ইচ্ছা করছিল না কোনো কাজ করতে। পরবর্তীতে আপনাদের ভাইয়া বাইরে যেয়ে নাস্তা নিয়ে এসেছে, তো সকালে নাস্তা খাওয়া সেগুলো আর কোনো কিছু ক্যাপচার করিনি। তো ভাবলাম কিছু তো একটা ক্যাপচার করতে হবে, নতুন একটা চ্যানেল খুলেছি, কি শেয়ার করব আমার আপু ভাইয়াদের সাথে। তো আমি তো রান্নাঘরে কাজ করছিলাম আর আমার বাপজানের দিকে এই যে কাঁঠালের কোয়াগুলো তুলে নিচ্ছে। আমার মনটা একটু নরম দেখে আর আমি চুপচাপ কাজ করছি। ও ভাবছে যে আম্মুকে বলে লাভ নেই, আম্মুর তো ভালো লাগছে না, আমি একা একা কাঁঠালগুলো তুলে খেয়ে নিই। গতকাল রাতে আপনাদের ভাইয়ে কাঁঠাল নিয়ে এসেছিল, তো রাতে কিন্তু কিছুটা খাওয়া হয়েছে আর এখন এই যে আমার বাপজান তুলে নিচ্ছে। আর আইপিএসে একটা লাইট জ্বলছিল ডাইনিংয়ে, এজন্য কিন্তু ওই অংশটুকু একটু অন্ধকার এসেছে। এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসরের নামাজ কালামের কিছুটা সময় পরে। তো দুপুরে ভর্তা ভাত করেছিলাম রাইস কুকারে, এর জন্য দুপুরের আর কোনো কিছু আমি ক্যাপচারও করিনি আর আপনাদের সাথে শেয়ারও করা হলো না। তো আমার আম্মু ২ দিন আগে একটা কাঁঠালের এঁচড় আমাকে পরিষ্কার করে দিয়েছিল আর আমি ওইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁঠালের এঁচড়টা যে আমার এত পছন্দ, তো সারা বছরের জন্য কিভাবে আমি কাঁঠালের এঁচড় ফ্রোজেন করে রাখি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি।
তো একটা কড়াইতে করে এই যে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে সিদ্ধ করার জন্য। আর ওই মুহূর্তে বিদ্যুৎ চলে এসেছিল, তাই আরেকটা কড়াইতে আমি কিছুটা দিয়েছি হিটারে। তো দুই পাশে দুইটা হতে থাকুক। আর এই সময় কিন্তু বাইরে সেই জোরে বৃষ্টি হচ্ছিল, তারও কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন। মুষলধারায় যখন বৃষ্টি হয় আমার বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে যে এত ভালো লাগে, যেহেতু আমার বাড়ির সামনে কোনো বাড়ি নেই, গাছগাছালিতে ভরা। তো বৃষ্টিটা উপভোগ করতে আমার যে এত ভালো লাগে, তাই কিছুটা সুন্দর মুহূর্ত একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এর মধ্যে কিন্তু আমি কাঁঠালটা হাফ সিদ্ধ করে তারপরে এই যে প্লাস্টিকের ঝুড়িতে রেখে পানিটাও খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি প্লাস্টিকের এই যে বক্সে করে উঠিয়ে রাখছি। আর এঁচোড়টা কি বলবো, আমার যে এত পছন্দ, তো সারা বছর যেন আমি এঁচোড়ের একটু স্বাদ পাই, এজন্যই কিন্তু আমি প্রতি বছর এভাবে কাঁঠালের এঁচোড়টা ফ্রোজেন করে রাখি। আর এটা যদি হাফ সিদ্ধ করে না রাখতাম তাহলে কিন্তু কাঁচা অবস্থায় রাখলে ওটা যখন নর্মাল হয়ে যেত, সিদ্ধ করতে গেলে এত পরিমাণে বাজে হয়ে যেত, ওটা রান্না করা সম্ভব হতো না। তো প্রতি বছর কিন্তু এভাবেই আমি কাঁঠালটা ফ্রোজেন করে রাখি, এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি কোনো নতুন গৃহিণী আপু আমার ভিডিওটি দেখে থাকে, হয়তো সেই আপুর একটু হলেও উপকারে আসবে। আর যারা এভাবে রাখেন তারা তো রাখেন, কি আর বলবো। তো সব কিন্তু আমি রাখিনি, কিছুটা অংশ রেখেছিলাম রাতে রান্না করার জন্য। আর এখন এই যে কাঁঠালের এঁচড় আমি রান্না করছি। তো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার ব্লেন্ড করা মশলাগুলো সব শেষ হয়ে গেছে, তো ইচ্ছা করছিল না যে সব মশলা একসঙ্গে আবার একটু ব্লেন্ড করি। তা ভাবছি যে এখন যা রান্না করব সেই পরিমাণে একটু ব্লেন্ড করে নিই, পরবর্তীতে আমি হাতে সময় নিয়ে সব মশলা আবার আমি ব্লেন্ড করে রাখবো। তো ব্লেন্ড করা মশলার সঙ্গে হলুদ, লবণ, জিরা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতন চিংড়ি মাছ দিয়েছি। আর এখন সামান্য পরিমাণে একটু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিব। তো আমাদের যশোর জেলায় যেভাবে কাঁঠালের এঁচোড়টা রান্না করা হয় সেটা একটু রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক জায়গায় কিন্তু অনেক রকমভাবে এই কাঁঠালের এঁচোড়টা রান্না করা হয়। আমি কিন্তু এর আগে 2 রকমের রান্না খেয়েছি। তো আমার কাছে কিন্তু আমাদের এই রান্নাটাই বেস্ট লেগেছে। আসলে যার যার এলাকার রান্না কিন্তু তার কাছেই খেতে ভালো লাগে। তো যখন আমি চিংড়ি মাছটা কষাচ্ছিলাম ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছিল, তারপরে আবার এই যে গ্যাসের চুলায় রান্না শুরু করেছি। তো কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছের সঙ্গে কিছুটা সময় মিশিয়ে তারপরে আমি পরিমাণ মতো নারকেলের দুধ দিয়েছি কষানোর জন্য। আর এর মধ্যে কিন্তু কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটু গরম মশলা বাটা দিচ্ছি। আর কাঁঠালের এঁচোড় রান্নাতে আমরা কিন্তু গরম মশলা ব্যবহার করবই। তো গরম মশলা দেওয়ার পরে আরও কিছুটা সময় আমি একটু সুন্দর করে কষিয়ে নিব। আর এটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। গরম মশলা বাটা দিয়ে খুব সুন্দর করে কিছুটা সময় কষিয়ে নিয়ে বাকি যে নারকেলের দুধটুকু রেখেছিলাম সবটুকুই দিয়ে দিলাম। আর এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা যখন একদম শেষের দিকে আসবে সেই পর্যায়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব। আর আমার কাছে কাঁঠালের এঁচোড় রান্নাতে চিনি দিলে কি বলবো, এত ভালো লাগে খেতে। আর এই চিনিটা কিন্তু যার যার স্বাদের উপর নির্ভর করে, অনেকে কিন্তু দেয়ই না। তো আমি একবার আমার একটা ফুফাতো বোনের বাড়ি গিয়েছিলাম বেড়াতে। ওর শাশুড়ি মা খুব মজা করে কাঁঠালের এঁচোড়টা সিদ্ধ করে দিয়েছিল। মজা বলছি কেন, ওনাদের ওখানে ওইভাবে খায়। তো সে খুব ভালোবেসে কিন্তু মুরব্বি মানুষ আমাকে দিয়েছিল। তো তার সামনে বসে কিন্তু আমি কিছুটা খেয়েছিলাম। তো অতটা মজা আমার কাছে লেগেছিল না যতটা আমাদের এখানে রান্না করলে লাগে। আমরা যেভাবে রান্না করে খেয়ে থাকি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, একটু শব্দটা আপনাদের সাথে শেয়ার করছি। তো রাতের খাবারের জন্য শুধু এঁচোড়ই রান্না করলাম। আর এখন এই যে বাটিতে তুলে নিচ্ছি। আর এই কাজটি করতে করতে আমার আপু ভাইদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমি তো জানি না আপনারা কে বা কারা আমার সঙ্গে আছেন। যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন।
আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে একটু বেশি ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। আপনাদের একটু ভালোবাসায় কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে আমি যদি কোনো কিছু ভুল কথা বলে থাকি কিংবা কোনো ভুল কিছু দেখিয়ে থাকি, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্না শেষ করে আমি একটু বসেছিলাম আমার আব্বাজানের কাছে, আমার আব্বাজান পড়ছিল। তো বাইরে থেকে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছিল কি বলবো, বেলকনির পর্দাগুলো এত সুন্দর খেলা করছিল। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি বিদায় নিই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।